বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প নিয়ে আমাদের এই বিশেষ নিবেদন। আজ কিশলয় ছোটবেলার সাথীর তরফ থেকে আপনাদের জন্য সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কর্নেল কাহিনী তিব্বতী গুপ্তবিদ্যা। সৈয়দ মুস্তফা সিরাজ 1930 সালের 14 অক্টোবর মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। সৈয়দ মুস্তফা সিরাজের লেখক সত্তায় জড়িয়ে ছিল রাঢ়ের রুক্ষ মাটি। লাভপুর গ্রামে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্ম। একই জলহাওয়া তাদের দুজনকেই প্রাণোন্মাদনা দিয়েছিল। তাই তারাশঙ্কর বলতেন, আমার পরেই সিরাজ, সিরাজই আমার পদে অধিষ্ঠান করবে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে সিরাজ বলেছেন, তারাশঙ্কর তো হিমালয়, আমি তার তুলনায় ওই ঢিপি মাত্র। কিশোর ও প্রাপ্তবয়স্ক পাঠকদের দাবি মেটাতে তিনি সৃষ্টি করলেন গোয়েন্দা কর্নেল নামে একটি চরিত্র। এনার পুরো নাম কর্নেল নীলাদ্রি সরকার, যার মাথা জোড়া টাক, ঠোঁটে চুরুট, অবসরপ্রাপ্ত মিলিটারি অফিসার, এখন প্রজাপতি ও পাখি দেখতে ভালোবাসেন। ভালোবাসেন বিভিন্ন অর্কিড সংগ্রহ করতে। নিজেকে প্রকৃতি প্রেমিক হিসেবে পরিচয় দিতে ভালোবাসেন, অথচ তিনি অনেক অপরাধ ও হত্যার কিনারা করে শখের গোয়েন্দাগিরি করেন। গোয়েন্দা কর্নেল পাঠকের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। সিরাজ পরবর্তীকালে আরও একটি গোয়েন্দা চরিত্র সৃষ্টি করেন পরিণত মনস্ক পাঠকদের জন্য। তিনি ছিলেন ইন্সপেক্টর ব্রহ্ম। 4 সেপ্টেম্বর 2012 সালে তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন। শুরু হচ্ছে কর্নেলের কাহিনী তিব্বতী গুপ্তবিদ্যা। গুম্ফার ভেতর গা ছমছম করা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছিল না। কিন্তু একটু পরেই টের পেলুম বাইরের উজ্জ্বল রোদ থেকে এসেছি বলেই এমন মনে হচ্ছে। অন্ধকারটা ক্রমশ ফিকে হয়ে গেল। তারপর যত দৃষ্টি পরিষ্কার হচ্ছিল ততই ভয় পাচ্ছিল। চৌকো বিশাল ঘরের ভেতর দুধারে দাঁড়িয়ে আছে যত সব ভয়ঙ্কর চেহারার মূর্তি। বিদঘুটে মূর্তিগুলো চোখ কটমট করে এমন ভঙ্গিতে আমার দিকে তাকিয়ে আছে যেন আর এক পা বাড়ালেই ঝাঁপিয়ে পড়বে আমার উপর। চোখের দৃষ্টি যখন একেবারে পরিষ্কার হয়ে গেল তখন মূর্তিগুলো যেন জীবন্ত মনে হতে লাগলো। এমনকি যেন তাদের ঘন ঘন শ্বাস প্রশ্বাসের চাপার শব্দেও কানে শুনতে পেল। এই নির্জন পাহাড়ি গুম্ফায় খেয়াল বসে একা ঢুকে পড়াটা বোধহয় ঠিক হয়নি। সত্যের খাতিরে বলবো, আমি ভীতু নই, ভূত প্রেতে বিশ্বাস করি না। জীবনে কত সাংঘাতিক অবস্থায় পড়েছি, কিন্তু বুদ্ধিশুদ্ধি গুলিয়ে ফেলিনি। আজ এই গুম্ফার ভেতরে আমার জ্ঞান বুদ্ধি যেন গুলিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল একটা নিষিদ্ধ জায়গায় ঢুকে পড়েছি এবং একদল সাংঘাতিক জীবের পাল্লায় পড়ে গেছি। শুধু সাংঘাতিক হলেও কথা ছিল, এরা বুঝি বাস্তব পৃথিবীর কেউ নয়, রূপকথার এক ভুতুড়ে এলাকার বাসিন্দা। হয়তো মানুষ দেখলেই এদের জীব লক লক করে ওঠে। কয়েক মিনিট চুপ করে দাঁড়িয়ে রইল। না, ভয়ে পেয়ে পালিয়ে যাওয়ার পাত্র আমি নই। আমার কোমরে রীতিমতো একটা অটোমেটিক রিভলভার আছে। কিম্ভূত প্রাণীগুলো যদি আমার ওপর হামলা করে, যা থাকে বরাতে আমি গুলি ছুড়বই। তাতে এদের গায়ে গুলি বিঁধবে কিংবা এরা ভড়কে যাবে কিনা সেটাও বড় কথা নয়। কথা হলো যে আমার অন্তর সাহস বাড়বে এই গুলির শব্দে। ভয়ের সময় শব্দ একটা শক্তিশালী ব্যাপার। রাত বিরেতে একা কোথাও ভয় পেলে নিজের কাশির শব্দ কিংবা চেঁচিয়ে কথা বলা অথবা গান করা মোক্ষম কাজ দেয়, সাহস ফিরে আসে। কি তাই না? মেজর হরগোবিন্দ সিং আমাদের দুজনের কাছে সায় চেয়ে একটু হাসল। আমি সায় দিয়ে বললাম, ঠিকই বলেছেন, তা আপনি কি সত্যি সত্যি রিভলভার করে গুলি চললেন? আপনার মাথা খারাপ। ব্যাপারটা আসলে যাকে বলে হ্যালুসিনেশন, মনের ভুল থেকেই চোখের ভুল আর কানের ভুল। তিব্বতের বৌদ্ধ গুম্ফাগুলোর নতুন লোককে এভাবেই ভড়কে দেয়। ওসব গুম্ফা আসলে মহাযানী সম্প্রদায়ের বৌদ্ধদের প্রার্থনা ঘর ছিল। মহাযানীরা তন্ত্রমন্ত্র, গুপ্তবিদ্যা এবং অকাল্টের চর্চা করতেন। এসবের সাহায্যে নাকি তারা অলৌকিক শক্তিদের সঙ্গে যোগাযোগও করতে পারতেন।
কর্নেল সরকার, আপনি ম্যাডাম ব্লাদাভাস্কির কাণ্ড কারখানা জানেন তো? আমার ফ্রেন্ড ফিলসফার অ্যান্ড গাইড স্বনামধন্য বুড়ো ঘুঘু মশাই চোখ বুজে ইজি চেয়ারে আরামসে বসে চুরুট টানছেন। গলার ভেতর শুধু একটা অস্পষ্ট শব্দ শোনা গেল। মেজর আমার দিকে তাকিয়ে বললেন, এই ম্যাডাম ব্লাভাস্কি 19 শতকে সারা পৃথিবীতে এক হুলুস থুলুস কাণ্ড বাঁধিয়েছিলেন। মাদ্রাজের কাছে তিনি প্রেত চর্চার একটা আখড়াও বানিয়েছিলেন। ম্যাডাম বলতেন তিব্বতের রহস্যময় সাধুরা নাকি তার গুরু। হ্যাঁ, এক গুরুর নামও ছিল কোট হুমড়ি। কি অদ্ভুত নাম, তাই না? এই গুরু দিব্য শরীরে চোখের পলকে তার কাছে নাকি হাজির হতেন। কখনো ম্যাডামের প্রেত চর্চার আসরে শূন্য থেকে ছিটকে পড়তো গুরুদেবের অদ্ভুত চিঠি। এসব চিঠিতে তিনি বলতেন মাস্টার্স লেটার্স। তবে ভারত স্বাধীনতাবোধক, স্বদেশপ্রীতি এবং আত্মমর্যাদার জ্ঞান সঞ্চার এই ম্যাডামের প্রেরণার মাধ্যমেই অনেকটা হয়েছিল। সেই জন্য তিনি ভারতে পরম শ্রদ্ধেয়া। এই রুশ মহিলার কাছে সত্যি আমরা খুব ঋণী। এবার ঘুঘু মশাই শ্রীযুক্ত কর্নেল নীলাদ্রি সরকারের কথা শোনা গেল। চোখ বন্ধ, অথচ ঠোঁটের ফাঁকে চুরুট। সাদা দাড়ি চুলকে বললেন, ম্যাডাম ব্লাভাস্কি রাশিয়া থেকে ভাগ্যের খোঁজে মার্কিন মূলকে পাড়ি জমান। যখন নিউ ইয়র্কে গুছিয়ে বসেন তখন বয়স ছিল 42। 1835 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর তার বাড়িতে এক ভদ্রলোক মিশরের মমিভূত হাজির করে। তখনই থিওজফিক্যাল সোসাইটি নামে সর্বপ্রথম একটি প্রতিষ্ঠানের জন্ম হয়, সেই সন্ধ্যাতেই। তবে যাই রটুক, মাদাম কদাচ তিব্বতে যাননি। বলেন কি? আপনি তাহলে এসব মানেন? কি সব? অলৌকিক শক্তি, ভূতপ্রেত? তা মানি বই কি। এবার আমার অবাক হবার পালা। জানি সর্ববিষয়ে প্রাজ্ঞ এবং সব কিছুতেই নাক গলানো এই ধুরন্ধর গোয়েন্দা ভদ্রলোকের কোথাও ঝুড়ি নেই, কিন্তু উনি নিজে ভূত বিশ্বাস করেন বলে তো আমার জানা ছিল না। বললুম, কর্নেল, রসিকতা করছেন নিশ্চয়ই। আমার বৃদ্ধ বন্ধু গম্ভীর গলায় বলল, ডার্লিং, তুমি নিশ্চয়ই শেক্সপিয়ার পড়েছ। শেক্সপিয়ারের মুদ্রা কথা হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে এমন অনেক ব্যাপার আছে যাতে মানুষের আক্কেল গুড়ুম হয়ে যাবে। জানতো, রবি ঠাকুরও বলেছেন বিপুলায় পৃথিবীতে কতটুকু জানি। আপনাকে আমি যুক্তিবাদী মানুষ ভেবেছিলাম মশাই, কিন্তু বোঝা যাচ্ছে ম্যাডাম ব্লাভাস্কির কাণ্ড কারখানা আপনি সত্যিই বলে মানেন। অথচ দেখুন, লন্ডনের আত্মা সংক্রান্ত গবেষণা সমিতির পক্ষ থেকে ম্যাডামের ক্রিয়াকলাপকে তদন্ত করে বলা হয়েছিল একদম জচ্চুরি। ইতিহাসে এই মহিলার মতো ধূর্ত ঠগ আর নাকি দেখা যায়নি। কর্নেল মৃদু হাস্যে বললেন, লন্ডনের এই সমিতির সদস্য ছিলেন ববি টেনিসন, উইলিয়াম জেমস প্রমুখ প্রখ্যাত ব্যক্তি। আর ওদের পক্ষ থেকে যিনি তদন্ত করেন তার নাম রিচার্ড হসন। মাদ্রাজের কাছে বঙ্গোপসাগরের তীরে আডিয়ারে মাদারের আক্রায় তিনি এসেছিলেন। এটা 1882 খ্রিস্টাব্দের কথা। এত জেনেও আপনি অকাল্টে বিশ্বাস করেন? আশ্চর্য। তারপরই যেন ক্রুদ্ধ হয়ে উঠে দাঁড়ালেন। টুপিটি মাথায় চাপিয়ে এবং ছড়িটি তুলে নিয়ে ভদ্রতা সূচক বিদায় সম্ভাষণ না করেই ঘর থেকে গটাগট করে বেরিয়ে গেলেন। কর্নেল বললেন, জয়ন্ত, দরজাটা বন্ধ করে এসো, শুয়ে পড়া যাক। আদেশ পালন করে এসে বললাম, লোকটা ভারী অভদ্র তো। সেজন্য হরগোবিন্দের বদলে ওকে বলা যায় মেজর গোয়ার গোবিন্দ। বলে কর্নেল হাসতে হাসতে বিছানার দিকে পা বাড়ালেন। বাথরুম থেকে ফিরে এসে পোশাক বদলানোর সময় দেখলাম কর্নেল নাক ডাকছে। গ্যাংটক থেকে প্রায় 100 মাইল দূরে তিব্বত সীমান্তে হিমালয়ের বুকে এই বাংলোটা সড়ক দপ্তরের। পেছনে খাড়া পাহাড় নেমে গেছে লাচেনচু নদীতে, তার উপরে ঢালু হয়ে গেছে আরও একটা পাহাড়, চিরতুষারের এলাকা ওইদিকে।
বিকেলে নদীর ওপারে পাহাড়ের একটা গুম্ফা দেখেছিলুম। সেই নিয়েই কথা শুরু। মেজর হরগোবিন্দ আমাদের সঙ্গী নন, তিনি আগেই এসেছেন, যেচে পড়ে আলাপ করতে এসেছিলেন। কর্নেল এবং উনি দুজনেই সমর বিভাগের লোক, দুজনেই রিটায়ার, অতএব দুজনের মধ্যে ভাব হতে আর দেরি হয়নি। কিন্তু তিনি যেভাবে চোটে মোটে চলে গেলেন, আমার বিশ্বাস কাল সকাল থেকে উনি আর কর্নেলের মুখদর্শন করবে না। সকালে তিনজন মিলে নদী পেরিয়ে ওই গুম্ফা দেখতে যাওয়ার কথা ছিল। মনে হচ্ছে মেজর যদি যান, অন্য সময় একা একা যাবেন। কখন ঘুমিয়ে পড়েছিলাম, তারপর দেখি এক ভয়ঙ্কর ব্যাপার। একটা রাক্ষসের চেহারার প্রাণী, কতকটা মানুষের মতন দেখতে, হা করে আমার দিকে তেড়ে আসছে। ভয় পেয়ে চেঁচাবার চেষ্টা করলুম, গলা থেকে আওয়াজ বেরোলো না। প্রাণীটা অদ্ভুত গর্জন করলো, কোথাও ঘন্টা বেজে উঠল। তারপর ঘুম ভেঙে গেল, বুঝলাম নিছক দুঃস্বপ্ন। কিন্তু বাইরে কিছু একটা ঘটছে, একটা হুলস্থুল কাণ্ড বেঁধে গেছে যেন। ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু কি আশ্চর্য, সত্যি সত্যি কোথাও একটা ঘন্টা বেজে চলেছে, ঢং 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 করে। ঘন্টার শব্দটা বাড়ছে আর কমছে। কখনো মনে হচ্ছে বাইরে হচ্ছে, আবার কখনো মনে হচ্ছে না, মাথার ভেতরে ঘন্টাটা বাজছে। অতিষ্ঠ হয়ে ডাকলুম, কর্নেল কর্নেল। কর্নেলের সাড়া এলো বিছানার ওপাশ থেকে। কি জয়ন্ত, ভয় পেলে নাকি? ভয় পাবার কি আছে, বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে, শুনছেন না? শুনছি। ঘন্টা বাজছে কোথায় বলুন তো? নদীর ওপারে সেই গুম্ফায়। কিন্তু ওখানে তো কেউ থাকে না শুনেছি। ঠিকই শুনেছো ডার্লিং। তাহলে ওখানে এই দুর্যোগে ঘন্টা বাজাচ্ছে কে, কেনই বা বাজাচ্ছে? জয়ন্ত, তখন বলছিলাম পৃথিবীতে এখনো অনেক অদ্ভুত ঘটনা ঘটে এবং আক্কেল গুরুম হয়ে যায়। বিরক্ত হয়ে বললুম, উফ, তাহলে বলতে চান ভূতের ঘন্টাটা বাজাচ্ছে? কর্নেল যেন আপন মনে বললেন, ঝড় বৃষ্টি দুর্যোগের রাতেই ওরা জেগে ওঠে। যত অশরীরী অতৃপ্ত আত্মারা এই গুম্ফায় গিয়ে প্রার্থনা করে, ওরা মুক্তি চায়। এবং মুক্তি নয়, বৌদ্ধ ধর্ম যাকে বলে মহাপরিনির্মাণ। তারপর তার জন্ম নেই, জরাব্যাধি নেই, মৃত্যু নেই। আহা, সে কি খাসা অবস্থা! তারপর আচমকা আবার ওর নাক ডাকা শুরু হলো। আমার আর ঘুম হলো না। ঝড়ের দাপটে বাংলোটা কেঁপে উঠছিল। ভয় হচ্ছিল উড়িয়ে নিয়ে গিয়ে 1000 ফুট গভীর নদীতে যদি ফেলে দেয়। আর সঙ্গে অদ্ভুত সে ঘন্টাটার শব্দ এক টানা শোনা যাচ্ছিল, কখনো মৃদু তো কখনো তীব্র। এমন অস্বস্তিকর রাত জীবনে আর আসেনি। সকালে ঘুম ভেঙে দেখি গোয়েন্দা প্রভুর যথারীতি প্রাতঃ ভ্রমণে বেরিয়েছেন। বাইরের আকাশ মোটামুটি পরিষ্কার। বিশ্বাস হয় না যে গত রাতে ওরকম ঝড় জল হয়েছে। তবে গাছপালা ঝোপঝাড়ের রং খুলে গেছে। একটু পরেই কর্নেল ফিরলেন, বললেন, দুঃসংবাদ ডার্লিং, লাচেনচু নদীতে রাতারাতি জল বেড়ে গেছে। জল না কমলে ওপারের গুম্ফা দেখতে পাওয়া যাবে না। তবে তার চেয়েও দুঃসংবাদ, আমাদের মেজর সাহেবের পাত্তা নেই। চৌকিদার যা বলল তা ভারী অদ্ভুত। বেডটি দিতে গিয়ে দেখে ওর ঘরের দরজা খোলা, বিছানা লণ্ডভণ্ড, মেঝে এক পাটি আর দরজার কাছে এক পাটি স্লিপার পড়ে আছে। কেউ বা কারা তাকে জবরদস্তি ধরে নিয়ে গেছে। সে কি বলে হন্তদন্ত হয়ে পা বাড়ালাম। কর্নেল আমার হাত ধরে বাধা দিয়ে বলল, ঝুট ঝামেলায় গিয়ে লাভ কি জয়ন্ত? চৌকিদার থানায় গেছে, পুলিশ এসে ও নিয়ে মাথা কামাক। বরং চলো বাজারের দিকে গিয়ে কোথাও ব্রেকফাস্ট করা যাক, খিদে পেয়েছে। পুলিশ তো আমাদেরও জিজ্ঞেস করবে। যখন করবে যা জানি বলবো। এখন চলো, খালি পেটে কেবল ভাবনা বাড়ে। পা বাড়িয়ে বললাম, কিন্তু আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। নদীর ধারে এক জায়গায় দেখলুম পাথরের গা বেয়ে অজস্র অর্কিড গজিয়েছে। এসব অর্কিডে এখনই ফুল ফোটে।
অবিশ্বাস্য সে দৃশ্য ডার্লিং। ফলের ওপর ঝাঁকে ঝাঁকে প্রজাপতি উঠছে। নীল পাখনায় কালো ফুটকিওয়ালা এক জাতের প্রজাপতি দেখলাম। আমার সংগ্রহে এ প্রজাপতি নেই। সর্বনাশ! আমি কিন্তু আপনার পেছন পেছন ছুটোছুটি করতে পারবো না, এই বলে দিচ্ছি। মেজরের ঘরটা বাংলোর পেছন দিকে, গেট থেকে দেখা যায় না। আমার খুব কৌতূহল ছিল, কিন্তু কর্নেল যেন তার টের পেয়েই আমার কাঁধ ধরে একরকম ঠেলে নিয়ে চললেন। ঘোরালো পথ ধীরে ধীরে নেমেছে উপত্যকার সমতলে। পিচ রাস্তার কিছুটা হেঁটে বাজারে গিয়ে উঠলাম। ছোট বাজার, ভিড়ভাট্টা অতটা নেই। চায়ের দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা কিছু খাবার খেলাম। তারপর ডান দিকে একটা সবুজ ঘাসে ঢাকা মাঠ পেরিয়ে যেখানটা পৌঁছালাম, সেখানে অজস্র পাথর এলোমেলোভাবে পড়ে রয়েছে, যেন কোনো ঐতিহাসিক প্রাসাদের ধ্বংসাবশেষ। পাথরগুলোর ভেতর দিয়ে সংকীর্ণ পায়ে চলা পথ। নদীর ধারে পৌঁছে কর্নেল এদিক ওদিক চেয়ে রয়েছেন। হঠাৎ চাপা গলায় আমাকে বললেন, বসে পড়ো, বসে পড়ো। একটা পাথরের আড়ালে আমাকে টেনে উনি বসিয়ে দিলেন। গলায় ঝুলন্ত বাইনোকুলারটা চোখে রেখে নদীর ওপারে কিছু একটা দেখতে থাকলেন। আমি জিজ্ঞাসা করলুম, ব্যাপারটা কি? কর্নেল মুচকি হেসে বাইনোকুলারটা আমাকে দিলেন। চোখ রেখে যা দেখলাম তাতে আমি হতভম্ব। নদীর ওপারে পাহাড়ের গায়ে একটা চওড়া চাতালে দাঁড়িয়ে আছে দুটো লোক। তাদের একজন স্বয়ং মেজর হরগোবিন্দ। মুখের চেহারা অস্পষ্ট বলে দ্বিতীয় লোকটাকে চিনতে পারলাম না। দুজনে কি যেন পরামর্শ করছে সেখানে। মেজর সাহেব কার সঙ্গে কথা বলছে বুঝতে পারছো তো জয়ন্ত? বললাম, না তো, কে ও? একে কি কোথাও দেখেছি? দেখেছো ডার্লিং? আশা করি গ্যাংটকের সেই ম্যাজিশিয়ানটিকে তোমার মনে আছে। আশ্চর্য কিছু ম্যাজিক দেখেছিলাম। চারধারে লোকের চোখের পাহারা, তার মধ্যে সেই জাদুকর তাক লাগানো খেলা দেখাচ্ছিল। খেলা ভাঙলে কর্নেল তার সঙ্গে আলাপ করেছিলেন। বুড়ো মাঝে মাঝে যেন শিশুর মতন হয়ে ওঠেন। ম্যাজিক দেখে সে কি খুশি! ম্যাজিশিয়ানকে 10 টাকা অবধি বকশিস দিয়ে দিলেন। লোকটা এখন মেজর হরগোবিন্দ সিংয়ের সঙ্গে নদীর ওপারে একটা দুর্গম জায়গায় কথা বলছে। আর মেজর ভদ্রলোক নাকি নিখোঁজ হয়েছেন। ঘরের বিছানা লণ্ডভণ্ড, পায়ের চটি ছিটকে পড়েছে। কারা জবরদস্তি নিয়ে গেছে। ধুর, মাথা মন্দটা কিছুই বোঝা যায় না। গুম হয়ে আছি। কর্নেল বলল, কিছু বুঝলে জয়ন্ত? একটুও না। আপনি বুঝেছেন কি? না, অতএব ব্যাপারটা বোঝা দরকার। চলো জয়ন্ত, ওপারে যাই। তা যাবেন কিভাবে? নদীতে এখন বান যে। মাইল খানেক পর উজানে একটা দড়ির সাঁকো আছে, এসো। কিন্তু সাবধান, পাথরের আড়ালে আড়ালে আমাদের যেতে হবে। যেতে যেতে লক্ষ্য করলাম খালি চোখেও দেখা যাচ্ছে ওপাশের পাহাড়ে চাতালে দুটি ছোট্ট আবছা মূর্তি। আমার বৃদ্ধ বন্ধুটির শারীরিক দক্ষতা দেখলে তাক লেগে যাবে। ভাগ্যিস ছাত্র জীবনে মাউন্টেনিংয়ের ভালো ট্রেনিং নিয়েছিলাম এবং 12 পর্বত অভিযানে দৈনিক সত্যসেবকের পক্ষ থেকে সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলাম। প্রাণান্তকর রজ্জ সেতু পেরিয়ে বিস্তর পাহাড়ি গোলক ধারে ঘুরে ঘুরে যখন চাতালের কাছে পৌঁছালাম, তখন আমার অবস্থা শোচনীয়। মেজর এবং ম্যাজিশিয়ান আমাদের অপেক্ষায় বসে থাকার পাত্র তারা নন। বেমালুম নিপাত্তা হয়ে গেছে ততক্ষণে। হবেন এ তো জানা কথাই। কর্নেলও কম গোয়ার নন দেখা যাচ্ছে। আমার মনের কথা আজ করে গোয়েন্দা বাবর বললেন, ডার্লিং, এই বৃদ্ধের প্রতি রুষ্ট হয়েও না। আমরা খুব পবিত্র জায়গায় এসে পৌঁছেছি। হেরোর বৎস, ওই সেই রহস্যময় গুম্ফা যেখানে ঝড়ের রাতে ঘন্টা বাজে। ঘুরে দেখি, আরে তাই তো। ডান দিকে এক ফালি রাস্তার মাথায় গুম্ফা দেখা যাচ্ছে। আমরা উত্তর ঘুরে পূর্বে এসেছি। ওপারে পশ্চিমে আমাদের বাংলোটাও দেখা যাচ্ছে। কর্নেল চাতালের মতন জায়গাটায় চোখ বুলিয়ে বললেন, চলো আমরা গুম্ফার দিকে যাই।
এবেলা আমরা গুম্ফার লামা মহোদয়ের আতিথ্য নেব। ভাবো না, ওরা খুব অতিথি বৎসল। এদিকটায় গাছপালা নেই বললেই চলে, কিছু ঝোপঝাড় আছে অবশ্য। গুম্ফার সামনে প্রকাণ্ড একটা রঙিন প্রার্থনা চক্র, মন্ত্র খোদাই করা আছে তাতে। দেখে মনে হলো 1000 বছরের পুরনো। কাঠের বারান্দায় উঠতেই এক পৌর লামা হাসি মুখে হিন্দিতে বললেন, आइए आइए, कहाँ से आते हैं आप लोग? আলাপ পরিচয় ছেড়ে নেবার পর ভেতরে নিয়ে গেলেন। চৌকো প্রশস্ত ঘর, সামনে বেদির ওপর বিশাল বুদ্ধ মূর্তি, দুধারে দেওয়াল ঘেঁষে দাঁড় করানো মূর্তিগুলো দেখে চমকে উঠলাম। মেজর সাহেব ঠিক এমনি বর্ণনা দিয়েছিল সেদিন, মনে পড়ে গেল আমার। বিকট সব মূর্তি সার বেঁধে দাঁড়িয়ে আছে। ছাদের ওপর দিক থেকে সূর্যের আলো এসে পড়েছে ঘরে, নাহলে অন্ধকার জমাট হয়ে থাকতো। পাশের একটা ঘরে লামা নিয়ে গেলেন আমাদের। আমরা মেঝের উপর বসলাম। উনি কাঠের আসনে বসে বললেন, আমি সকালে আসি, সন্ধ্যের আগে চলে যাই। উপর দিকে নতুন গুম্ফায় আমাদের অনেক মিলে থাকি। এই গুম্ফায় দেখাশোনার দায়িত্ব আমার উপর, তাই রোজ আসতে হয়। শুনেছি এই গুম্ফায় রাতে থাকলে বিপদ ঘটে, তা কি সত্যি? লামা একটু হেসে বললেন, এমনকি দিনেও মার কখনো কখনো দেখায় গুম্ফায়। খুব সাহসী না হলে এখানে দিনেও থাকা কঠিন। এই তো আজ সকালে যখন দরজা খুলে ঢুকলুম, স্পষ্ট দেখলুম মার দাঁড়িয়ে আছে, বিকট তার মূর্তি। জোরে মন্ত্র পড়তে শুরু করলুম, তখন অদৃশ্য হয়ে গেল। আসলে গুম্ফার ছাদের মাথায় ওই যে দেখলাম সূর্যের আলো ঢোকার ব্যবস্থা, ওটাই মারকে দিনে দুর্বল করে রাখে। মার অন্ধকারের শক্তি কিনা। যাকে আপনার ক্ষুধার্ত, আপনাদের সেবার অনুমতি দিন। লামা একটা বেতের ঝুড়ি থেকে চাপাটি, দুধ আর ফল বার করলেন। খিদে প্রচণ্ড ছিল, গুগ্রাসে খেলাম। কোনার দিকে একটা ফায়ার প্লেসও রয়েছে, সেখানে আগুনের কুণ্ড জেলে একটা চা তৈরি করলো লামা। চাটা খেয়ে ক্লান্তিটা চলে গেল। কর্নেল বললেন, আমরা প্রার্থনা ঘরটা একবার দেখতে চাই। নিশ্চয়, চলুন। আমি এখন ও ঘরে প্রার্থনায় বসবো। প্রার্থনা ঘরে ঢুকেই লামা হঠাৎ চমকে উঠলেন। তারপর কাপা কাপা গলায় মন্ত্র পড়তে থাকলেন। কর্নেল আমার কানে ফিস ফিস করে বললেন, দেখতে পাচ্ছ জয়ন্ত? সূর্য নিশ্চয়ই পশ্চিমে একটু ঢুলেছে। ছাদের সেই জায়গা দিয়ে রোদটা সোজাসুজি ঢুকছে না, তার ফলে ঘরের ভেতরটা এখন অস্পষ্ট। আবছায়ার মতন কি একটা দাঁড়িয়ে আছে বেদির তলার দিকে, অবিকাল মানুষের মতন একটা কালো মূর্তি। দেখেই আমার হৃৎপিণ্ড চলকে উঠল। যা দেখছি তা কি সত্যি? কারণ মূর্তিটা আসল মেঝে ছিঁড়ে 2 ফুট উঁচুতে শূন্যে ভাসছে, থেকে থেকে দুলছে। তারপর বাইরে একটা সনসন শব্দ উঠল। প্রার্থনা ঘরের দরজাগুলো মচমচ করে উঠল এবং বাইরে থেকে ঝোড়ো হাওয়া এসে ঘরে ঢুকলো। ছাদের ঘুলঘুলিতে যেটুকু আলো আসছিল হঠাৎ তাও বন্ধ হয়ে গেল। অন্ধকার ঘরটা ভরে গেল। তারপর কর কর করাত করে বাজ পড়লো কোথায়। মেঘ ডাকতে লাগলো। দরজা দিয়ে বিদ্যুতের ঝিলিক আলো ঘরের মধ্যে ঢুকছে মুহুর্মুহু। তাই দেখছি শূন্যে দাঁড়ানো মূর্তিটা ভীষণ দুলছে। তারপর শুরু হয়ে গেল বুক হিম করা সেই ঘন্টার ধ্বনি, কাল রাতের মতন। ঢং ঢং ঢং, কখনো তীব্র কখনো মৃদু, আর তালে তালে সেই রহস্যময় ছায়ামূর্তি দুলতে থাকছে। লামার চিৎকার শুনলুম, পালিয়ে আসুন। কর্নেল আমার কাঁধ আঁকড়ে ধরে বলে উঠল, নড়ো না, চুপচাপ দাঁড়িয়ে থাকো জয়ন্ত। লামাকে ছিটকে বড় দরজা দিয়ে বাইরে বেরিয়ে যেতে দেখলাম। সেই সঙ্গে চোখে পড়ল বাইরে তুমুল ঝড় বৃষ্টি চলছে। কাঠের তৈরি প্রাচীন গুম্ফা মচমচ করে কাঁপছে। বেদির ওখানে মারকে আর দেখতে পেলুম না, সে একেবারে অদৃশ্য হয়ে গেছে। এদিকে ঘন ঘন বাজ হাঁকড়াচ্ছে, কানে তারা ধরে যাচ্ছে মেঘের গর্জনে। বিদ্যুতের তীব্র আলো এসে ঢুকছে ঘরের ভেতর।
ভয় চোখ বুজে ফেলেছি। বিকট মূর্তিগুলি যেন এগিয়ে আসছে আমাদের দিকে। কতক্ষণ সেই মারের যে উপদ্রব চললো তা বলা কঠিন। যখন সব শান্ত হলো তখন কর্নেল ফিস ফিস করে বলল, এসো জয়ন্ত, লামার ঘরে একটা লণ্ঠন দেখেছি, সেটা জেলে নিয়ে আসি। হ্যারিকেনটা জেলে দুজনে প্রার্থনা করে ফিরে আসলাম। বিকট মূর্তিগুলো সে আলোয় বড় ভয়ঙ্কর দেখাচ্ছে। কর্নেল কি করতে চায় বুঝতে পারছি না। বুদ্ধমূর্তির কাছে গিয়ে উনি হঠাৎ অস্ফুট সুরে বলে উঠলেন, সর্বনাশ, মর বেচারা এখানে পড়ে আছে দেখছি। বেদির নিচে বাঁ দিকে একটা মূর্তির পায়ের ওপর উপুর হয়ে কে যেন পড়ে আছে। কর্নেল গুম হয়ে বললেন, বেচারা মারা পড়েছেন জয়ন্ত। তাহলে যাকে দেখে মার ভেবে লামা ভয় পেয়ে পালিয়ে গেল এবং আমার হৃদকম্প হচ্ছিল, তিনি আসলে মেজর সাহেব। কিন্তু কি আশ্চর্য, ওকে শূন্য দাঁড়ানো দেখেছিলাম কেন? এই দেখো জয়ন্ত, কড়িকাঠের আটা আংটা থেকে একটা ছেঁড়া দড়ি ঝুলছে। আমরা যখন ও পাশের ঘরে লামার কাছে ছিলাম, তখনই ওকে কেউ বা কারা খুন করে দড়ি বেঁধে ঝুলিয়ে দিয়েছিল এখানে। দড়িটা ছিঁড়ে মেজর সাহেবের মরা পড়ে গেছে। আমরা যারা ভয় পেয়ে গুম্ফা থেকে পালিয়ে যাই, তার জন্যই এই কাণ্ড করা হয়েছিল। কর্নেল বিশাল বেদির উপরে উঠে গেলেন, তারপর উত্তেজিত হয়ে ডাকলেন, দেখে যাও জয়ন্ত। গিয়ে দেখি বুদ্ধ মূর্তির পিঠের দিকটা ভাঙা এবং মূর্তির খোলের মধ্যে কতগুলো পুরনো একগাদা পুঁথি তছনছ অবস্থায় রয়েছে। কেউ বা কারা মরিয়া হয়ে কিছু হাত রেছে। গুপ্তধন ছিল নাকি? বললাম, কর্নেল, মেজরকে খুন করে সেই ম্যাজিশিয়ান বেটা গুপ্তধন হাতিয়ে পালিয়েছে। তাছাড়া এর আর কোনো ব্যাখ্যা হয় না। আমার মনে হচ্ছে বুটের শব্দ তুলে এক দঙ্গল পুলিশ গুম্ফায় ঢুকছিল। কর্নেল ভারী গলায় বললেন, আমাদের দুর্ভাগ্য মিস্টার শর্মা, যা ঘটবার ঘটে গেছে। পরদিন সকালে বাংলোর বারান্দায় বসে কর্নেলের কাছে রহস্য কথা শুনছি। পুলিশ অফিসার মিস্টার প্রভুদয়াল শর্মা এলেন, বললেন, এইমাত্র মর্গ থেকে আসছি। আশ্চর্য ব্যাপার কর্নেল, ডেড বডির মুখে। কথা কেড়ে নিয়ে কর্নেল বললেন, নকলদারি, অর্থাৎ মরাটা মেজরের নয়, ম্যাজিশিয়ান ততিরামের। জানতেন নাকি? তখন তো বলেননি। বললে পুলিশ মহলে রটে যেত ঘটনাটা। হরগোবিন্দ সাবধান হয়ে যেত, তাকে ধরতে পারতেন না সহজে। হরগোবিন্দ ধরা পড়েছে গ্যাংটকে। সে মোটেই মিলিটারির লোক নয়, খুব পুরনো দাগি। ততিরামের কাছে তিব্বতী গুপ্তবিদ্যার পুঁথি ছিল একটা। তাতেই গুম্ফার বুদ্ধমূর্তির ভেতরে একটা পদ্মরাগ মনির হদিশ ছিল। ততিরামের একা সাহস হয়নি, তাই হরগোবিন্দর সাহায্য নিয়েছিল। তবে হরগোবিন্দ চালটা চেলেছিল খুব ভালো। তাকে কেউ ধরে নিয়ে গিয়ে খুন করেছে। এই ব্যাপারটা তাকে আত্মগোপনের সময় দিত অনেকখানি। ভাগ্যিস আপনি টের পেয়েছিলেন। কর্নেল বললেন, পরশু রাতে ঝড়ের আগে বাইরে পায়ের শব্দ শুনে উকি মেরে দেখি মেজর সাহেব এবং ততিরাম বাংলো থেকে নেমে যাচ্ছে। বারান্দার আলো পড়েছিল লনে, তা না হলে কিছুই টের পেতাম না। আমি বললাম, কিন্তু ঝড়ের সময় ঘন্টা কোথায় বাজে? গুম্ফার ভেতর ছাদে ঝুলন্ত ঘন্টাটা ঝড়ের ধাক্কায় দোলে। শুনছিলেন তিব্বতী গুপ্তবিদ্যা, রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ, কথকের ভূমিকায় অঙ্কিত, কর্নেল নীলাদ্রি সরকারের ভূমিকায় অয়ন, মেজর হরগোবিন্দ সিংয়ের ভূমিকায় শুভজিৎ, জয়ন্তর ভূমিকায় অঙ্কিত, লামার ভূমিকায় ঋতব্রত, ইন্সপেক্টর
প্রভুদয়াল শর্মার ভূমিকায় জয়। শব্দগ্রহণ, সঙ্গীত সংযোজন এবং এডিটিংয়ে আমি অয়ন। পোস্টার ডিজাইনে অঙ্কিতা পোদ্দার। নির্দেশনায় টিম কিশলয়। নিজেদের গল্প পাঠান ডেসক্রিপশনে দেওয়া আমাদের মেল আইডিতে। আমাদের সাথে জুড়ে থাকুন ফেসবুক এবং ইনস্টাগ্রামে, লিঙ্ক ডেসক্রিপশনে। ধন্যবাদ, সাথে থাকবেন। আরও অনেক রহস্য, ভৌতিক, কৌতুক, অলৌকিক গল্প আপনাদের আমরা শোনাবার জন্য প্রস্তুত। দেখা হবে আগামী গল্পে। আজকের মতো বিদায়।